এই V2টা কিন্তু সেই 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত ইয়ামাহার মার্কেট একাই বাংলাদেশে লিড করতেছে। আমি ইয়ামাহার কয়েকটা শোরুমে কথা বলে শুনলাম যে যদি পার ডে 120 বাইক সেল হয় সেক্ষেত্রে 70 বা 80 বাইক এইটা, মানে বুঝতেছেন, এই বাইকটা দিয়ে ইয়ামাহা বাংলাদেশের মার্কেটে এত ভালো একটা প্রভাব রাখছে। এই বাইকটার কিছু নেগেটিভ দিক আছে, এই নেগেটিভ দিক নিয়ে কথা আমি এতদিন বলি নাই, কারণ এতদিন পর্যন্ত এটা সহনশীল ছিল। কিন্তু সেই ওই যে বললাম 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত সেম বাইক তারা কন্টিনিউ করছে। আপগ্রেড বলতে কোনো কিছু আপডেট করে নাই, আপডেট বলতে জাস্ট এই বাইকটারই যখন লঞ্চ হয়েছিল তখন দুইটা কালার হয়েছিল, পরে সেই কালার ডিসকন্টিনিউ হয়েছে, আবার 2 4 5 বছর পরে সেই কালার আবার নতুন করে সাইরা বলতেছে ভাই নতুন। আবার রিসেন্টলি দুটা কালার লঞ্চ করছে, মানে তাদের কাছে আপডেট মানে জাস্ট কালারটা আপডেট করা, কিন্তু এই জায়গায় আপডেট করার অনেক কিছু আছে, প্লাস এইগুলার কিছু নেগেটিভ দিক আছে, সেইগুলো না যদি কথা বলি। আর শুরুতেই বলে রাখি ভাই, আপনারা সহজ জিনিসটা মানতে পারেন না। যদি কেউ আমার বাইকের খারাপ বলে তাইলে বলেন যে ওই কোম্পানি থেকে আসছে, আবার কেউ যদি অন্য কোনো কোম্পানির বাইকের খারাপ বলে তাহলে বলি আমার দালাল। এইগুলো ঠিক না, সত্যকে সত্য বলতে শিখুন। প্রত্যেকটা বাইকের ভালো খারাপ দিক থাকতেই পারে, এটাকে এরকমভাবে দেখবেন না যে এটা অন্য কোম্পানির লোক আইসা বলতেছে। আচ্ছা যাই হোক, শুরুতেই যদি বলি এই বাইকটা লুকস নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, এটা আমারও ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বাইক। মানে আমি যদি কমিউটার সেগমেন্টের একটা বাইক কিনি, আমার এখনও এটাই চয়েসের ফার্স্ট লিস্টে থাকবে। কিন্তু এটার যে ভালো লাগার দিকের মধ্যে যেটা পড়ে নাই, সেটা এক নাম্বার হলো এই বাইকটার যে পাওয়ার বা স্পিড, যেটা বলতে পারেন র স্পিড, পাওয়ার, টপ স্পিড যাই বলেন, এইটা গতানুগতিক 2025 সালে যত বাইক আছে সবগুলোর তুলনায় পিছিয়ে থাকবে। যার কারণে আপনি সিটিতে যদিও ফিল করবেন না যে এই বাইকটার পাওয়ারটা কতটুকু আপনি লেস, বাট যখন আপনি হাইওয়েতে উঠবেন, কোথাও ট্যুরে যাইতেছেন, একটা বড় গাড়ি বড় বাস ট্রাক ওভারটেক করতে হয়, সেই সময় আপনি খুব ভালোভাবে বুঝবেন যে অন্য একটা বাইক ঢুইকা বের হয়ে গেলো, আমি ঢুকতেই সাহস পেতেছি না, কারণ আমি ওই পাওয়ারটা পাইতেছি না। আমি ঢুকবো, আমি যদি বের না হইতে পারি, জীবনের তো মূল্য আছে। তো এইটা আপনি শুরুতে খুব খেয়াল করবেন, এবং আপনি যতই চেষ্টা করেন যে এটা আপনি ইগনোর করতে, হয়তো সিটিতে আপনার এটা বললাম না, সিটিতে হয়তো আপনার এটা খুব চোখে পড়বে না, কিন্তু হাইওয়েতে গেলে মাস্ট এটা চোখে পড়বে। তারপর আমি যে 2 নাম্বার কথা বলবো সেটা হলো এই বাইকের যে মিটারটা। মিটারে ভাই একটু কাছে আসো, মিটারটা একটু দেখাও, আমি না দেখাইলে হয়তো অনেকে বুঝবে না। এটা হলো 2025 সালের একটা বাইকের মিটার। এই মিটারের সাইজটা দেখেন, এই 2025 সালের বাইকের মিটারের সাইজ এতটুকু। আচ্ছা সাইজ নয় আমি বললাম, কিন্তু ঝামেলাটা কোথায়? ঝামেলা হলো এই বাইকের মিটারে মানে অনেক কিছুই নাই যেটা খুবই থাকা জরুরি ছিল। এক নাম্বার হলো গিয়ার ইন্ডিকেটর। ভাই গিয়ার ইন্ডিকেটর এখনকার বাইকে তো চোখ বন্ধ করে রাখলেও গিয়ার ইন্ডিকেটর থাকে, গিয়ার ইন্ডিকেটর নয় বাদ দিলাম, কিন্তু 2 নাম্বার যে জরুরি জিনিসটা সেটা হলো এই গাড়ির মিটারের মধ্যে কোনো টাইম বা ওয়াচ নাই, যেটারে বলে এই ওয়াচটা যে কত জরুরি এটা বইলে বোঝানো যাবে না। অনেকেরই আমি দেখছি যে হ্যান্ডেলের মধ্যে এই জায়গায় একটা এক্সট্রা ঘড়ি লাগাই নিতেছে বিপদে পড়ে, মানে মিটারের মধ্যে ঘড়ি নাই। মানে এই মিটারের মধ্যে ঘড়িটা খুবই জরুরি, গিয়ার ইন্ডিকেটর বাদ দিলাম, অন্য সব কিছু বাদ দিলাম, কিন্তু আমার এই জায়গায় যে খাবার খালি জায়গাও আছে, এই জায়গায় একটা ঘড়ি খুবই দরকার ছিল। এটার কোনো বিকল্প হয় না। একটা মোটর সাইকেল রাস্তাঘাটে চালাবেন, কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে চাইলে ঘড়ির প্রয়োজন আছে, এটা আমি এই বাইকের মিটারে পাই নাই। আরও অনেক কিছু নাই, কিন্তু জরুরি যেটা, 1 নাম্বার হলো গিয়ার, 2 নাম্বার হলো মিটারের মধ্যে ঘড়ি, 3 নাম্বার যে দিকটা বলবো সেটা হলো বাইকের সামনে একটু দেখাও। সেটা হলো আমার আমি কিন্তু প্রথমে বলছি লুকস নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, কিন্তু কমপ্লেন হলো এই যে হেডলাইট, এই হেডলাইটটা পরে লাগাইছে। কেন লাগাইছে জানেন? কারণ এটার যে ডেলিগেটেড হেডলাইট থাকে ওটা হলো হ্যালোজেন। এখন আপনি চিন্তা করেন 2025 সালে এসে মানে 2,35,000 থেকে 2,40,000 টাকার আশেপাশে এই গাড়িটার প্রাইস। এই বাইকের মধ্যে আপনার হ্যালোজেন হেডলাইট থাকে, হলুদ কালার থাকে। আচ্ছা যাই হোক, কালারটা আমার বিষয় না, বিষয়টা হলো হ্যালোজেন। এই হ্যালোজেনের আলো বর্তমান প্রেক্ষাপটে বর্তমান রাস্তাঘাটে আপনার কি কোনোভাবে সাপোর্ট দিতে পারবে বলে আপনার মনে হয়? কোনোদিনই পারবে না। আর যেহেতু এই বাইকটার বয়স লঞ্চ হওয়ার পরে আজ পর্যন্ত প্রায় 7 বছর হয়ে গেছে, তার মানে এই জায়গায় কিন্তু আপগ্রেড করার অপশন ছিল। এমন না যে বাইকটা লঞ্চ হয়েছে 2 দিন আগে, আপডেটটা কখন করবে? তারপরে এইগুলার যে বাইকের যে লাইট, এই জায়গায় পিছনের সিগন্যাল লাইট, ব্যাকলাইট সবগুলাতে আপনার হ্যালোজেন ব্যবহার করা হয়েছে। এই জায়গায় আপগ্রেডের অবশ্যই প্রয়োজন ছিল। আমি বলতেছি যে এই বাইকটা পপুলার, এই বাইকটা ভালো, বাট যেহেতু বাইকটার বয়স বাংলাদেশের মার্কেটে প্রায় 7 বছর, তো এই জায়গায় কিন্তু অনেক আপগ্রেড করার অপশন ছিল। আর আপডেটের কথা যদি বলি, আমার কাছে বিশেষ বিশেষ কিছু জিনিস আপডেটের কথা খুবই জরুরি মনে হয়েছে এই বাইকে। 1 নাম্বারে হলো এই বাইকে এবিএস ব্রেকিং। ভাই এই বাইকটার দাম 2,35,000 থেকে 40,000 টাকা, অফারে কম বাড়ে। আচ্ছা যাই হোক, 2,35,000 বা 40,000 টাকার প্রাইস রেঞ্জে বাংলাদেশে 150 সিসি যতগুলা বাইক দেখতে পারবেন, হয়তো কিছু টাকা কম কিছু টাকা বেশি, সবগুলাতে সিঙ্গেল চ্যানেল এবিএস তো মাস্ট আছে, একদম মাস্ট। আপনি যে কোনো ব্র্যান্ড, আপনি ইয়ামাহা বাদ দিয়ে আপনি সুজুকিতে যান, হন্ডাতে যান, এক্সব্লেড আছে, টিভিএসে আরটিআর আছে, তারপরে ওইদিকে হিরোতে আছে এক্সট্রিম,
যেটাই আপনি বলেন সবগুলোর মধ্যেই সিঙ্গেল চ্যানেল এবিএস তো মাস্ট, কিন্তু ভাই এই বাইকটা লঞ্চ হয়েছে 8 বছর যাবত, আপগ্রেড করার নামে তারা শুধু কালারই লঞ্চ করতেছে, কিন্তু এখন পর্যন্ত তারা এবিএসটা ইনবিল্ড করতে পারলো না। এবিএসটা যে কত জরুরি, আর এবিএসটা কিন্তু যুক্তিসম্পন্ন একটা দাবি। আমি তো বলতেছি না ভাই এটারে আপনি কি জানি বলে এয়ার কুল থেকে আপনি অয়েল কুল বানান, ওটা অনেক এক্সপেন্সিভ, কিন্তু যেটা প্রাইসের মধ্যে সাধ্যের মধ্যে, যেমন এবিএস যে বাইকের নাই আর যে বাইক আছে সেম ভেরিয়েন্টের বাইকগুলো দেখলে আমরা দেখতে পারি সেই বাইকগুলোর দামের মধ্যে তফাৎ হয় নন এবিএস আর এবিএস এর মধ্যে তফাৎ হয় 10 থেকে 15 হাজার টাকা। তার মানে বোঝা যায় যে এবিএস এর সেন্সরে সব মিলে 10 হাজার টাকা খরচ হইতে পারে। তাহলে বাইকের যে প্রাইস, এই প্রাইস অনুযায়ী এমনি তো এই বাইকটা আমার কাছে মানে ভ্যালু ফর মানি মনে হয় না। আমার বাইকের প্রাইস খুব যে বেশি তা না, বাট ওই যে বাজার যদি বিবেচনা করেন এটা ভ্যালু ফর মানি মনে হয় না। এই বাইকটার যে প্রাইস তার থেকে মিনিমাম 20 হাজার টাকা কম হওয়া উচিত ছিল। আচ্ছা, যেহেতু টাকা 20 হাজার কমাচ্ছে না তারা, অবশ্যই এই বাইকে সামনের চাকায় অন্তত একটা সিঙ্গেল চ্যানেল এবিএসটা থাকা খুব জরুরি ছিল। তারপর এই বাইকের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে অনেকেই অনেক কথা বলেন, কিন্তু আমি বলবো ভাই আপনার শহরে বর্তমানে অনিয়ন্ত্রিতভাবে স্পিড ব্রেকারগুলো তৈরি করা হইতেছে। আগে একটা লিমিটেড ছিল, যারা বানাইতো তারা জানতো যে স্পিড ব্রেকারের হাইটটা কতটুকু হইতে পারে, কিন্তু এখন যার যেমনে মন চায় সেমনে করে স্পিড ব্রেকারগুলো তৈরি করে। কোনো জায়গায় হাইটের কোনো বালা নাই, একজনের মন চাইছে বাসার সামনে একটা উঁচা করে স্পিড ব্রেকার দিল, সেই জায়গায় এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনাকে একটু বদার করবে। বিশেষ করে এই যে এখন যে স্টক যেটা আছে এটাতে আপনি খুব একটা ফিল না করলেও অনেকে যে নিচে একটা কাভার লাগায় কাদা আটকানোর জন্য, যেন ইঞ্জিনে কাদা না ওঠে, আপনি ওটা লাগাইলে আপনি 100% শিওর থাকেন ওইটা ওইরকম অনিয়ন্ত্রিত স্পিড ব্রেকারে যেন 100% বাড়িটা লাগবে। বুঝতে পারছেন? এইটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স তুলনামূলক বাংলাদেশের অন্যান্য বাইকের তুলনায় একটু কম, যার কারণে আপনি আর এটা আপনি খেয়াল করবেন কখন, যদিও বাইকে 3 জন চড়ানোর নিয়ম না, কিন্তু আমরা অনেক সময় বন্ধু বান্ধব নিয়ে কোথাও যাইতে গেলে 3 জন চড়াই, কারণ সিট যেহেতু বড় আছে 3 জন চড়াইয়া একটা লম্বা বা একটা উঁচা স্পিড ব্রেক পার হইতে গেলে নিচে একটু বাড়ি লাগে, একটু ঘষা লাগে, এটা খুবই সেন্সিটিভ। আর নিচে তো ওগুলো ভাই দামি দামি পার্টস, ওগুলো একটা বাড়ি লাগে ঘষা লাগে ভেঙে গেলে কত টাকা জরিমানা হিসাব আছে। তো এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আমার একটু সমস্যা আছে। তারপরে পাওয়ারের কথা বলতে বলতে আমি যদি আরেকটা জিনিস বলি, এটা যেহেতু এয়ার কুল বাইকে যদি আপনার পাওয়ার কম থাকে সেক্ষেত্রে থ্রোটলের উপরে বা ইঞ্জিনের উপরে প্রেশার বেশি পড়ে, স্বাভাবিক, কারণ আপনি পাওয়ার কম, আপনি থ্রোটল বেশি দিবেন, ইঞ্জিনের উপরে প্রেশার বেশি পড়বে, সেক্ষেত্রে এয়ার কুল বাইকে কিন্তু পাওয়ার লসের সমস্যাও দেখা দেয়। এটাতে পাওয়ার লস তুলনামূলক কম, স্বীকার করতেছি, বাট ওই যে পাওয়ার যেহেতু কম মানুষ থ্রোটলে প্রেশার দিবে এবং পাওয়ার লসের সমস্যা দেখা দিবে। তারপরে যদি বলি এই বাইকটাতে এফআই সিস্টেম ব্যবহার করা হয়েছে ফুয়েল ইনজেক্টর হিসেবে। ফুয়েল ইনজেক্টর এফআই টেকনোলজি, আধুনিক টেকনোলজি, ভালো টেকনোলজি, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো টেকনোলজি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের আমরা যে সব তেলের পাম্প থেকে তেল নেই, তুলনামূলক বেশিরভাগ তেলের পাম্পেই মানে ভালো তেলের খুব সংকট, মানে হাতে গোনা 2-1টা তেলের পাম্প যেটা তা অনেক দূরে দূরে, সেই জায়গায় ভালো তেল পাওয়া যায়। সেই ক্ষেত্রে এই বাইকের মানে পাওয়ারটা কম, সেই জন্য এফআই রিলেটেড যে সমস্যাটা বেশি হচ্ছে। আমি আপনাকে একটু বলি, সেগুলো যখন আপনার পাওয়ার কম, আপনি থ্রোটল বেশি দিতেছেন, এফআইয়ের উপরে বেশি লোড পড়তেছে, এটা তো আপনি মানেন। এখন যদি তেলটাও খারাপ হয় সেক্ষেত্রে সমস্যাটা আরও বাইরে যায়। মানে আপনার এই বাইকটা চালাইতে গেলে মানে খুব ভালো যদি তেল দিতে পারেন, আর অনেকে অকটেন বুস্টার ব্যবহার করে তারা খুব ভালো একটা মানে পাওয়ার পায়, মানে পাওয়ার কম হওয়ার পরেও মিনিমাম একটা পাওয়ার পায় যে অন্য 10টা বাইকের সাথে একসাথে তাল মিলে চলার জন্য। কিন্তু কোনোভাবে যদি কোনো কারণে আপনার তেলটা খারাপ পড়ে যায়, একে তো এফআই, দুয়ে তো পাওয়ার কম, সেক্ষেত্রে আপনার খুব বদার করবে। এবং এইটা যারা এই বাইকের পুরাতন ইউজার, যারা ভুক্তভোগী, তারা আমার এই জিনিসটা জানাইছে যে হ্যাঁ আমি শহর থেকে তেল ভরছি, কোনোদিন কোনো সমস্যা হয় না। হুট করে একদিন গ্রামে গেছি, তেল শেষ হয়ে গেছে, আমি গ্রামের খোলা কোনো একটা থেকে তেলের পাম্প থেকে, মানে তেলের পাম্প বাট হয়তো ভালো না কোয়ালিটি, সেই জায়গা থেকে 5 লিটার তেল ভরছি। কারণ ভরার পরে তো আমার গাড়িতে আরও শক্তি পায় না, দুম পাইতেছে না। আমি বুঝতেছি যে সমস্যাটা তেলেই ছিল, কিন্তু মানে বুঝতেছেন মানে সব কিছু যদি 20 টাইট থাকে সেক্ষেত্রে এই বাইকটা নিয়ে আপনি অন্য 10টা বাইকের সাথে হার্ট টু হার্ট একটা লড়াই করতে পারবেন। কিন্তু যদি কোনো জিনিস একটু 19-20 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার এই বাইকটা নিয়ে একটু বদার করতে হবে। তো এইগুলাই ছিল সব মিলে এই বাইকের ওভারঅল নেগেটিভ দিক। এই বাইকের পজিটিভ দিক আছে ভাই, অনেকগুলো পজিটিভ দিক আছে, এবং কিছু কিছু পজিটিভ দিক আছে খুবই ভালো, মানে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে। সেইগুলো নিয়ে একটা ভিডিও আসতেছে, সেই ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করে রাখবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।